প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত আলোচনাধর্মী সংলাপ প্রতিদিন। সাথে আছি আমি মুকসিমুল হাসান, আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব, তারপর আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব এবং কী আলোচনা করব সে বিষয়ে একটু জানাবো। আমার ঠিক বামে রয়েছেন তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং তারপর রয়েছে ডক্টর মোহাম্মদ আদনান আরিফ সালিম, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। আজকের আলোচনায় আমি শুরুতেই তাজনুবা জাবিন, আপনাকে দিয়ে শুরু করি। আজকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন প্রসঙ্গে কথা বলেছে। তার ভিতরে প্রধান উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন, এর বাইরে বিএনপি নেতা ডক্টর মঈন খান তিনিও কথা বলেছেন। আমি প্রধান উপদেষ্টার বক্তব্যকে একটু কোট করি। নির্বাচনের জন্য দেশ যথেষ্ট স্থিতিশীল এবং পুরোপুরি তৈরি। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন, দেশ কি নির্বাচনের জন্য যথেষ্ট স্থিতিশীল এবং পুরোপুরি তৈরি? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে এটার দুইটা বিষয় নেক্সট সংসদ নির্বাচনের আগে। একটা হচ্ছে যে নির্বাচন যারা পরিচালনা করবে তারা রেডি কিনা, দেশ রেডি কিনা। আরেকটা হচ্ছে কি নির্বাচন হবে, কারণ এটা তো একটা চিরাচরিত তত্ত্বাবধায়ক সরকার না যে একটা পট পরিবর্তনের জন্য একটা নির্বাচনের উদ্দেশ্যে কাজ করছে। নির্বাচনের মাধ্যমে রেজিম পরিবর্তন হয়। এখন মাঝখানে তো গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং এই গণ অভ্যুত্থানের দাবিটাই ছিল এই রাষ্ট্র কাঠামোটাকে পরিবর্তনের জন্য। সো এখানে নেক্সট যে নির্বাচনটা হবে সেটা কি নির্বাচন হবে, এই যে জুলাই সনদের বাস্তবায়নের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচনটা হতে হবে। এটা হচ্ছে আমাদের দলের, যদি আপনি কথা জিজ্ঞেস করেন, যে এই জুলাই সনদের বাস্তবায়নটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কিন্তু 1 মাস সময় বাড়ানো হয়েছে। ওনারা এখন বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছেন, এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। আজকের পত্রিকা মারফত যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হয় কিনা এই বিষয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে কিন্তু আলোচনা হয়েছে। সো আমাদের দাবি হচ্ছে যে এই জুলাই সনদের ভিত্তিতে মানে বাস্তবায়নটা হবে গণপরিষদের মাধ্যমে, তার আন্ডারে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং গণপরিষদ নির্বাচনটাও কিন্তু একটা জাতীয় নির্বাচন। এবং এই যে আপনি ফেব্রুয়ারির কথা বললেন, এটা ফেব্রুয়ারি কেন, এটা যদি ডিসেম্বরেও হয় তাতেও আমাদের কোনো অসুবিধা নাই। কারণ গণপরিষদ নির্বাচন এই যে গণ অভ্যুত্থানের পরে যদি শুধুমাত্র এই রেজিম পরিবর্তনের জন্য ওই একই রাষ্ট্র কাঠামো, একই জিনিসে রেখে শুধু একটা ইলেকশন দিয়ে আবার আরেকটা রাজনৈতিক দল আসে এবং পুরো কাঠামো একই রয়ে যায়, তাহলে এটার কোনো একদম অর্থহীন হয়ে যায় এই রক্তদান। একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে গণপরিষদের দাবি আপনারা অনেক আগে থেকেই বলছেন, ইনফ্যাক্ট আমার যতটুকু মনে পড়ে এনসিপি শুরু থেকেই বলছে। তো এই গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন যদি একই সঙ্গে হয় তাহলে কি একটা ব্যালটেই হবে নাকি আলাদা আলাদা ব্যালটে নির্বাচন? এটা যেমন আলোচনা চলছে, মানে আপনাদের প্রস্তাব, হ্যাঁ, প্রচলিত নিয়ম কি যে একটা গণপরিষদে একটা খসড়া সংবিধান গৃহীত হবে, যেটা গণভোটের মাধ্যমে আপনার জনগণ অনুমোদন দিবে। ওই সংবিধানটার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে। এখন আলোচনাটা চলছে, আমরা কিন্তু এই প্রচলিত নিয়মটাই চাইছি, এখানে কোনো ধরনের, এবং আপনার মাধ্যমে সবাইকে বলি যে এটা কিন্তু এনসিপির প্রথম এসে 2025-এ চাচ্ছে এটা কিন্তু না, এটা গত 50 বছর ধরে, 70 বছর ধরে আমাদের পূর্বসূরীরা এটা চেয়ে এসেছে। এবং সবচেয়ে বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা দ্বিতীয় ফরমানে ওনার 1978 সালে দ্বাদশ সংশোধনীতে উনি কিন্তু চেয়েছিলেন গণপরিষদ এবং আইন পরিষদ একসাথে। কেন এটা আপনি দেখেন এই সংবিধান, আমরা যদি কেন গণপরিষদটা প্রয়োজন এটা আমরা একটু পরে এসে আবার এটা শুনবো। সালিম, আপনার কাছে যে বিষয়টি একটু জানতে চাই সেটা হচ্ছে যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন নির্বাচনের আগে ছিনতাই, চাঁদাবাজি কমে আসবে, নির্বাচন উৎসব মুখর হবে, সব রাজনৈতিক দল অংশ নেবে, এটা ওনার আশাবাদ। আপনি বিশ্লেষণ করেন, রাজনীতি খোঁজ খবর রাখেন এবং বাস্তবতা এবং প্রধান উপদেষ্টার এই বক্তব্যের, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সঙ্গে মিল আছে কিনা? আসলে আমরা চাঁদাবাজি, চিন্তায় সব কমে একটা সুন্দর রাষ্ট্র হয়ে যাবে নির্বাচনের আগে, সেরকম সম্ভাবনা কতটুকু দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ আলোচক দুজনকেই। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আন্তরিকভাবে চান যে নির্বাচন হবে তাহলে হবে, ঠিক আগে থেকে যেটা হয়েছে। এবং আইন শৃঙ্খলার উন্নয়ন বলেন, সংস্কার বলেন, যে কোনো ধরনের জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলেন, এবং এর জন্য একমাত্র পথ গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনী।
নির্বাচনের বাইরে আসলে আমাদের জন্য দ্বিতীয় কোনো বিকল্প নেই। এই যে গণ অভ্যুত্থান, তার আগের যে অস্থিতিশীল, অরাজনৈতিক এবং অবাস্তব একটা পরিবেশ তৈরি হয়েছিল, যাকে আমরা বলছি দুর্দমনীয় ফ্যাসিবাদ, এর মূল কারণ কি? নির্বাচন না হওয়া এবং দীর্ঘদিনের নির্বাচনহীনতা, মানবাধিকারের অবক্ষয়, বিচারহীনতা, এগুলোই তো আমাদেরকে গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দিয়েছে, তাই না? এখন নির্বাচনের তারিখ যদি ঘোষণা হয়ে যায়, তখন রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় হবে। কিভাবে? যাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ব্যালটে ঘটে। সুতরাং তারা প্রত্যেকেই চাইবে তাদের কোনো বদনাম না হোক। প্রতিটা এলাকায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা বা আইন শৃঙ্খলা অবনতি ঘটছে, এর পেছনে মূল কারণ আমাদের রাষ্ট্র কাঠামো কিন্তু এখন স্থিতিশীল হয়নি এবং হওয়ার কোনো আন্তরিক প্রচেষ্টা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে পাইনি। আমি দুঃখের সাথে বলছি, আমরা পাইনি। কারণ আমরা 1-11 সরকারের নানাবিধ সমালোচনা আছে, তাদের বৈদেশিক প্রভাবের কথা আছে, কিন্তু তারা ক্ষমতা নেওয়ার পরপর কিন্তু আইন শৃঙ্খলার অবনতি থেকে রক্ষা করার জন্য খুবই যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছিল। এবং আপনারা এই দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমরা আওয়ামী লীগের সময় দেখতাম উন্নয়ন নাকি নির্বাচন, আর এখন আমরা নতুন আর একটা বাইনারি দেখছি যে সংস্কার নাকি নির্বাচন। আসলে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে তো নির্বাচন এবং সংস্কার দুটোই দরকার। তো স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আন্তরিক হন, তিনি যদি মনে করেন যে আইন শৃঙ্খলার অবনতি থেকে আমরা রক্ষা পাবো বা আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হবে, অবশ্যই হবে এবং আমরা পুরোপুরি আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে। তার মানে কি যে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটার কারণ কি নির্বাচন না হওয়া? অনেকাংশেই তাই। কারণ নির্বাচন হলে দেশের জনস্রোত এবং রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনমুখী হবে। তারা কখনোই চাইবে না তার দলের বদনাম হোক এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে জনগণ তার দলকে ভোট না দিক। সবাই চাইবে যে আমার দল ভোট পাক এবং এর জন্য তারা অবশ্যই আইন শৃঙ্খলার উন্নতির জন্য নিজেরাও চেষ্টা করবে। তার মানে রাজনৈতিক দলগুলো একটা কৃত্রিম সংকট তৈরি করে রাখছে, নির্বাচন যেন দ্রুত দেয়। নির্বাচন না থাকলে তাদের তো হাতে কোনো কাজ নেই। কারণ ফ্যাসিবাদ আমাদের সবকিছু কেড়ে নিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কেড়ে নিচ্ছে আমাদের ভোটাধিকার, ভোটের কোনো গুরুত্ব ছিল না। ওকে, আপনারা শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, কারণ একটি নতুন সংবিধান আপনারা চান এবং সেটি গণভোটের মাধ্যমে পাশও কেটে আপনারা চান। এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি দিনক্ষণ ঠিক হয়ে গেছে, সেই নির্বাচন যদি ফেব্রুয়ারিতেই হয়, তাহলে আপনারা কি আসলেই চাচ্ছেন যে সংবিধানই হোক না কেন সেটি এই প্রথম দিন থেকেই জাতীয় সংসদ গণপরিষদ হিসাবে কাজ করবে এবং সংবিধানটা আসলে কিভাবে পাস হবে? ঐকমত্য কমিশন যে প্রস্তাবগুলোতে একমত হবে, সেগুলো কি আসলে পরবর্তী সংসদ পাস না করে আপনারা আসলে কি বলতে চাচ্ছেন? আপনার কাছেই শুনি। বিরতিতে যাওয়ার আগে যে জায়গাটাতে ছিলাম, ওখানে আমি আরেকটু অ্যাড করি যে ভাই বললেন উন্নয়ন মানে হাসিনার কাছে ছিল নির্বাচন মানে উন্নয়ন, আর এখন হচ্ছে সংস্কার মানে নির্বাচন। এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কথা। আপনি উন্নয়ন মানে নির্বাচন কেন উনি বলতেন? যে কাঠামোগত, এই যে ফ্লাইওভার, সেতু, বিভিন্ন কাঠামোগত উন্নয়ন দেখিয়ে কিন্তু দেশের মানুষকে উনি এক ধরনের বোকা বানাতেন। কারণ যত স্ট্রাকচার তত দুর্নীতি। একটা সেতুর টাকা দিয়ে দেখা গেছে যে 4-5টা বানানো যাবে এরকম। এইভাবে কিন্তু দুর্নীতি, এই উন্নয়নকে বেচত দুর্নীতি করার জন্য, কিন্তু হচ্ছে মানে পকেট ভারী হতো তাদের। আর এই সংস্কারটা, এই কারণে এই সংস্কার শব্দটা অনেকের অপছন্দ হলেও সংস্কারটা হচ্ছে এই নির্বাহী ক্ষমতাটাকে কমানোর জন্য। এই রাষ্ট্র কাঠামোতে যে 3টা পিলার আছে, আইন, বিচার এবং নির্বাহী, এই 3টার মধ্যে ব্যালেন্স আনার জন্যই কিন্তু আমাদের এই সংস্কার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে এককভাবে যে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার অধিকারী, সেটাকে বিকেন্দ্রীকরণ করার জন্যই কিন্তু এই সংস্কার। আপনি দেখেন এই 3টা নির্বাচন ভোটের অধিকার মানুষ হারিয়েছে, কিন্তু 3টা নির্বাচন কিন্তু ঠিকই হয়েছে। কারা, এই যে আমি আপনার বিরতির আগে যেটা বলছিলাম যে যারা পরিচালনা করবে, সেই নির্বাচন কমিশনার, আইন শৃঙ্খলা, রিটার্নিং অফিসার, পুলিশ। আপনি দেখেন গতকাল নির্বাচন কমিশনের যে শুনানি, সীমানা পুনর্নির্ধারণের খসড়ার যে শুনানি, প্রধান নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া 2 আর 3 আসনের যে সীমানা নির্ধারণের শুনানি, প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো প্যানেলের সামনে বিএনপির 2 গ্রুপ হাতাহাতি হলো এবং বিশাল একটা ঘটনা হলো। এবং তারা কিন্তু কিছু করলেন না। কেন করলেন না? কারণ বিএনপির 2 পক্ষের মধ্যে ঝামেলা। এটা যদি অন্য একটা রাজনৈতিক দল আর বিএনপি হতো, এখানে কিন্তু আমরা একটা রেজাল্ট পেতাম। কালকে সবাই মানে নির্যাতিত হলো আপনাদের এক নেতা, সেটা কেন? সে তো মার খেলো, এটা মানে তাকে কথা, এটা আমি এক সাইডে রাখছি। আমি এখানে নির্বাচন কমিশনারের যোগ্যতাটা নিয়ে বা তাদের কার্যকলাপকে প্রশ্ন করছি। এবার আসেন, আপনি কেন সংস্কার প্রয়োজন? এই যে আপনি
এই সব কিছু কিন্তু আপনার একটা দলীয়করণ হয়ে গেছে। আপনি গণ অভ্যুত্থানের মানুষ ঘটিয়েছে ভোটাধিকার না পেয়ে, কিন্তু তার মানে এই না গণ অভ্যুত্থানের পরে আপনি ভোটটা দিবেন জনগণের মতকে উপেক্ষা করে। আপনি যদি আইন সংসদে এই সংস্কার প্রস্তাবগুলো পরবর্তী সংসদে ঠিক করেন, তাহলে কে ঠিক করবে? যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে 40%। ঠিক আছে, আমরা সংস্কারে বলছি ওই 40% কিভাবে বাংলাদেশের সংবিধানে নির্ধারণ করতে পারে? 100% ওই সংবিধানের পক্ষে রায় দিতে পারবে। তাহলে সেটা কখন হবে? আগে কিভাবে? গণভোটের মাধ্যমে। তাহলে আমরা যে সংস্কার মানে নির্বাচন বলছি, আমরা কিন্তু জনগণের কে মানে এম্পাওয়ার করার যে ব্যবস্থা, যে রাষ্ট্র কাঠামো, সেটাতে ফিরে যাওয়ার কথা বলছি। আপনি দেখেন বিগত যে 3টা নির্বাচন কমিশনার কিন্তু সর্বদলীয় কমিটির মাধ্যমে, অনুসন্ধান কমিটির মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশনাররা ঠিক হয়েছিল। ওই খোদ অনুসন্ধান কমিটিতে ছিল দলের লোকজন, আওয়ামী লীগের লোকজন। তাহলে আপনি ওই নির্বাচন কমিশনার নিয়োগ 2022-এর আইনে আপনি আবার এক নির্বাচন কমিশনার নিয়োগ দিলেন এবং তাদের গতকাল একদম স্পষ্ট একটা পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা দেখলাম। এবং আইন শৃঙ্খলা, এই যে আপনারা আলোচনা করছেন কৃত্রিম, এটা কখনো কৃত্রিম হতে পারে না। এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে আইন শৃঙ্খলা। এই যে প্রধান উপদেষ্টা বললেন ফেব্রুয়ারির জন্য দেশ রেডি, কিভাবে রেডি? আপনি গত 11 মাসের যে সহিংসতা, যে ধরনের রাহাজানি, মানে খুন, এসবের যে একটা স্টাডি আপনি দেখেন, এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আবার রিস্টাবলিশমেন্ট করায় বা একটা মানুষের জনমনের মধ্যে যে আস্থা ফেরানোতে সম্পূর্ণভাবে ব্যর্থ এই অন্তর্বর্তী সরকার। উনি কিন্তু এই লন্ডন বৈঠকের পরে মানে এক ধরনের যে ভাই তোমরা আসো নির্বাচন করো, ক্ষমতার যে আসবে নাও, আমাকে বাঁচাও, মানে একদম এইরকম হয়ে গেছে ওনার কথাবার্তা। ওনার আস্থা এরকম হঠাৎ করে ঘুরে গেল কেন? এটা আসলে এটার অনেক দিক থাকতে পারে। উনি একদিকে বলে যে ছাত্ররা ওনাকে বসিয়েছে বা উনি একটা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু কিছু সময় যেতে এই সরকারের ভিতরেই দেখেন আপনি, একে তো বলে যখন কোনো ঝামেলা হয় যে ছাত্রদের সরকার, কিন্তু আপনি দেখেন এখানে প্রত্যেক মানে এই সরকার কোনো দলের না, আবার সব দলের লোক এই সরকারের মধ্যে আছে। এবং এখানকার এক একজন উপদেষ্টা এক এক মানে আলাদাভাবে এম্পাওয়ার্ড। এখানে অনেকগুলা পকেট আছে, এটা কিন্তু এখন এই গত 1 বছরে এটা একদম পরিষ্কার। এবং এই ডামাডোলে উনি আসলে টিকতে পারেন না, এবং উনি ওনার এই যে গণ অভ্যুত্থানের যে মেইন চাওয়াটা ছিল, রাষ্ট্র কাঠামো পরিবর্তন হোক বা ফ্যাসিবাদ ব্যবস্থাটার বিলোপ হোক, এরপরে ভোট আপনি যখন খুশি তখন দেন, কোনো অসুবিধা নাই, এই অঙ্গীকার থেকে উনি সরে এসেছে, এবং সেটা এই লন্ডন বৈঠকের পরে। এবং ওনার যে এই অবস্থান পরিবর্তন এবং সেটা কিন্তু, এবং আপনি জুলাই ঘোষণাপত্রটা দেখেন, পুরোপুরিভাবে একটা রাজনৈতিক দলের দিকে হেলে আছে। তাহলে আপনি এখানে কিভাবে আপনি আশা করতে পারেন যে এতগুলো রক্তের উপর দাঁড়িয়ে এত বড় একটা গণ অভ্যুত্থান, এটা তো প্রতি বছর বছর হবে না, সেটার উপর দাঁড়িয়ে আপনি আবার একই রেজিম পরিবর্তনের সেই নির্বাচনে গেলেন। আমরা কিন্তু বলছি না যে গণপরিষদ নির্বাচন হলে এনসিপি ক্ষমতায় চলে আসবে। গণপরিষদ নির্বাচন যদি হয়, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই খসড়া সংবিধান তৈরি করবে। এই যে আপনি দেখেন এখন কিন্তু সবগুলা পক্ষ যেগুলা সংস্কারে রাজি হয়ে গেছে, তাহলে এগুলো সংসদে যাওয়ার কি প্রয়োজন? আপনি তো ফেব্রুয়ারিতে যে নির্বাচন চাচ্ছেন, এটা কি আপনি বিদ্যমান সংবিধানের অধীনে চাচ্ছেন? বিদ্যমান সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা 2029-এ, 5 বছর পরে। প্রধান নির্বাচন কমিশনার তো বলেছেন সংবিধানের বাইরে যাবেন না। হ্যাঁ, উনি নিজেই কিন্তু সংবিধানের বাইরে নিয়োগ পেয়েছেন, কারণ আপনি তো এটাকে এখনো বৈধতা দেন নাই। ঠিক আছে, তাহলে মানে আপনি দেখেন জাস্ট নিজেদের সুবিধার্থে যে যখন যেটা বলা দরকার সেই দল সে টোনে কথা বলছে, কিন্তু যারাই গণ অভ্যুত্থান ঘটালো বা যাদের কারণে এই সংস্কার, যাদের কারণে এই উন্নয়ন, যাদের কারণে এই দেশ, আপনি সেই পুরো জনগোষ্ঠীকে, সেই জনগণকে পুরো এই সিস্টেম থেকে আপনি বাইরে রাখছেন। কিভাবে বাইরে রাখছেন? যে সংসদে গিয়ে আপনি এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এটা হবে উল্টো, আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে, আগে নতুন সংবিধান হবে, সেটার অধীনে নির্বাচন হবে। আমরা একটু শুনে আসি। সেটা হচ্ছে যে আদনান, আপনার কাছে বেশ কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা আমরা প্রথমে আলোচনা করছি। আমি আগে এই প্রশ্নের কিছু কাউন্টার উত্তর দিতে চাই, তারপর নতুন প্রশ্নের ওনার সাথে আমি প্রথমে বিনয়ের সঙ্গে দ্বিমত করব। প্রথম দ্বিমত হলো আমরা কেন সংস্কার এবং নির্বাচনকে আবারও বাইনারি হিসেবে দাঁড় করাচ্ছি, আর দ্বিতীয়ত
সংস্কারের কথা উনি বলেছেন, ধন্যবাদ সংস্কার করার জন্য, কিন্তু এটা নিতে কত সময় লাগবে? একটা দেশের জন্য তো আনলিমিটেড সময় নাই। আমরা যদি সংস্কারের প্রশ্ন বলি, প্রথম প্রশ্ন আমার, এতজন বেওয়ারিশ শহীদের লাশ শনাক্তকরণে 1 বছর সময় লাগার পরেও কোনো অগ্রগতি নেই কেন? গণহত্যার বিচারে কোনো অগ্রগতি নেই কেন? যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত তাদের কয়জনকে আপনারা গ্রেপ্তার করেছেন? এই সরকারকে যদি প্রশ্ন করি, যারা সরাসরি বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণের সাথে জড়িত তাদের কয়জনের বিচার আপনারা করেছেন? এই দাবি তো বিএনপি জোরে করছে না, নির্বাচন ছাড়া তো বলছে না। এই বিচারের মূলা ঝুলিয়ে রেখে আর কতদিন, এই সংস্কারের মূলা সামনে ঝুলিয়ে রেখে আর কতদিন জনগণকে অপেক্ষা করবেন? উনি বারবার বলছেন, আমার সমালোচক, যে জনগণকে সাথে নিয়ে জনগণের মতামত, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কোন মাউথপিসের মতামতে কথা বলবে? নিশ্চয়ই কোনো মাউথপিসের মতামতে না, জনগণ কথা বলবে তার ব্যালটের মাধ্যমে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কণ্ঠস্বর ব্যালট, সেটাকে যদি আমরা সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়ে বন্ধ রাখি বা প্রলম্বিত করি বা বিলম্বিত করি, তাহলে জনগণের মতের প্রতিফলন কিভাবে হবে? ভোটের জন্য তো এই রেভলিউশন হয় নাই। আমি রেভলিউশন কিসের জন্য হয়েছে তার কোনো সুনির্দিষ্ট কারণ আছে, কিন্তু মূল কারণ, শেখ হাসিনা তাড়ানোর মূল কারণ দেশে নির্বাচন না হয় এবং তার অবৈধ, অগণতান্ত্রিক এবং মধ্যরাতের ভোটে ডামি ইলেকশনের মাধ্যমে নির্বাচন হওয়া। এবং সে যদি অগণতান্ত্রিকভাবে নিজে ক্ষমতায় টিকে না থাকতো তাহলে তো এই অভ্যুত্থান হতো না। হ্যাঁ, একটি রাজনৈতিক দল বারবার বলে ইঙ্গিত করা হচ্ছে, এই রাজনৈতিক দল বিগত 15 বছরে একটাই চাওয়া ছিল, সেটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার সাথে যে দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন বা ওই তাদের বিরোধী দল যারা, তারা কিন্তু নির্বাচনের বাইরে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের বাইরে তেমন কিছুই চায়নি। হ্যাঁ, আমি আপনাদের সংস্কারের সাথে একমত, খুব জোরালোভাবে একমত, কিন্তু আমি রেজাল্ট দেখতে চাই। আমার এতজন শহীদ কেন এখনো অশনাক্ত? কেন তারা বেওয়ারিশ লাশ হিসাবে রায়ের বাজার বধ্যভূমিতে শুয়ে আছে? আমার এতজন শহীদ কেন এখনো বিনা চিকিৎসায় মারা যাওয়া যে শহীদদের কথা বলছি, তাদের কথা বাদই দিলাম, যারা জুলাইয়ের আহত, তারা এখনো কাতরায়, তাদের সঠিক চিকিৎসা ব্যবস্থায় সরকার করতে পারেনি, তাদের জন্য ফেসবুকে পোস্ট দিয়ে টাকা নিতে হয়, এটা আমি নিজে দেখেছি। দ্বিতীয়ত হলো, যারা মারা গেছে তাদের কি প্রপার মর্যাদা আপনারা দিতে পেরেছেন? এক কথায় শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ, কিন্তু এর বাইরের বাকিটা তারা কারা? তাদের নিয়ে একটা প্রপার তালিকা রাষ্ট্রীয়ভাবে বলা বা তাদেরকে সম্মানিত করার কোনো কিছু কি করেছেন? এই ম্যাসাকারের আগের যে ম্যাসাকারগুলো, সেই ম্যাসাকার নিয়ে কি সরকার কোনো কমিটি করেছে বা কোনো সরাসরি বিচারের ব্যবস্থা করেছে? কথা বললে এক সংস্কার। শেখ হাসিনা, আমি আপনার কাছে একটু প্রশ্ন করি, আপনি যে দাবিগুলো এত জোরে সোরে এখন বলছেন, আমরা ফিল্ডে যারা নির্বাচন চায় তাদের কাছে তো এই দাবিগুলো তো বড় করে শুনি না। তারা নির্বাচনই চেয়েছে, এই দাবি তো তারা করেনি। তারা দাবি করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে, তারা বিচার বিবর্জিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং এতদিনের পর তারা তাদের দাবি থেকে সরে আসুক। আপনারা এটা চান? এই উন্নয়ন শুনে শুনে তারা এতদিন জান দিয়েছে, আপনি কি চান যে তারা এখন আন্দোলন করতে গিয়ে এই সংস্কার শুনে শুনে জান দিক, আবার তারা আয়না ঘরে যাক? আপনারা কি এটা চান? যদি সংস্কার না হয় তাহলে তো সেটাই হবে। সংস্কার না হলে সংস্কার কি? সংস্কার দরকার নির্বাচনী ব্যবস্থার, হ্যাঁ, সংস্কার দরকার বিচার ব্যবস্থার। তাহলে আপনারা অগ্রগতি দেখান। সংস্কার করবেন মুখে মুখে বলছেন, কিন্তু তার অগ্রগতি কোথায়? আচ্ছা, আমি যদি আবার আপনাকে আরেকটু পরের প্রশ্নটাই করি, সংস্কার করব আমরা, অগ্রগতি হচ্ছে, আমরা 23 দিন দ্বিতীয় দফায় বসলাম, আমি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলছি, 23 দিন বসলাম, বসে মোটামুটি অনেক বিষয় ব্যাপারে আমরা একমত হইলাম যে মোটা দাগে এতগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট সহ একমত। ওকে, এখন যখন সবগুলো রাজনৈতিক দল বলছে যে এটির আইনি ভিত্তি দরকার, তখন বিএনপি বলছে আইনি ভিত্তির দরকার নেই। আপনাকে আমি বলি, সংস্কারের ক্ষেত্রে কোন দলের কথা যদি হুবহু মেনে না হয়, তাহলে ঐকমত্য কমিশনে বসার দরকার কি? ঐকমত্য মানে তো সবাই একমত হবে, কিছু বিষয়ে একমত হলে তাহলে আরেকটা ফ্যাসিবাদ কায়েম হবে। নো নো নো, আমরা কিছু বিষয়ে জাতীয় ইস্যুতে একমত হব, জাতীয় ইস্যুতে অবশ্যই একমত হব, কিন্তু বিভিন্ন বিষয়ে আমাদের দ্বিমত থাকবে, আমরা নোট অফ ডিসেন্ট দেব, আমরা আমাদের মতো পার্থক্য ওখানে রাখবই, এবং এই বিষয়টাকে মাথায় রেখে আমাদের মেনে নিতে হবে, এবং এইটাই গণতন্ত্রের সৌন্দর্য। এবং আমরা মনে করি যদি নির্বাচন হয় এবং তার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা জারি থাকে, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পায়, এই জনগণের ভোটাধিকার ফিরে ফেলে রাজনৈতিক দলের মধ্যে একটা ভয় কাজ করবে, তখন তারা জন আকাঙ্ক্ষার প্রতিফলনের চেষ্টা করবে। নচেত এই সংস্কারের গল্প, উন্নয়নের গল্প বেলা শেষে ব্যর্থতায় পর্যবেসিত। আচ্ছা, আপনার কাছে এই পর্বে আমি আরেকটা প্রশ্ন দিয়ে তারপর আবার একটু তাজনুবা জাবিনের কাছে যাব। সেটা হচ্ছে যে 1990 সালে এই জাতি মনে করলো যে দেশ একটা স্বৈরাচারের কবলে পড়েছে, দেশটাকে আমরা পরিবর্তন করতে চাই। 3 জোটের রূপরেখা হলো, কিছুটা পরিবর্তন হলো, কিন্তু দেখা গেল 15-20 বছর যেতে না যেতেই আসলে আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে মানে সংসদীয় ব্যবস্থায় আসলাম, কিন্তু আসলে আমাদের মূল কাঠামোর খুব বেশি পরিবর্তন আমরা করিনি, যে কারণে আমার 24-এ এসে একটা অভ্যুত্থান হলো। আমি যদি এখনও যদি আমার রাষ্ট্রকে সংস্কার করতে না পারি, ক্ষমতায় হয়তো কেউ আসবে 5 বছর পর, 10 বছর পর, যে আরেকটা মানে একটা গণ অভ্যুত্থান হবে না, তার নিশ্চয়তা কি? বাংলাদেশের ইতিহাসের সাথে নিরম বাস্তবতা লুকিয়ে আছে।
আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বৈষম্য থেকে মুক্তির জন্য, কিন্তু তারপরে দেখা যায় মুক্তিযুদ্ধের সেই জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে বাকশাল গঠন করা হয়, একদলীয় শাসন ব্যবস্থায় ফিরে যায়। দীর্ঘ টার্মোয়েল টাইরানির পর আমরা ধীরে ধীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে একটা গণতান্ত্রিক বিকাশের পথ দেখি। ক্যান্টনমেন্ট থেকে এসে তিনি গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন, অন্য দেশে যে ঠিক উল্টাটা হয়। তো সেই গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ নানা কারণ, এটা আমরা জানি। তো আমরা তো আর গণক নই যে ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে যে স্বাভাবিক প্রক্রিয়া, আমরা কেন এটাকে ব্যাহত করব? আমরা একটা সুষ্ঠু নির্বাচনের পথে যাই, যেটার জন্য বিগত 15 বছর ধরে আন্দোলন চলছে, এবং তারই কিন্তু ধারাবাহিক পরিণতি গণঅভ্যুত্থান। আচ্ছা, ম্যাসিভ কোনো পরিবর্তন বা ম্যাসিভ সংস্কার কোনো রাজনৈতিক দল আসলে হবে, এই মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা সবার মানে ঐক্যমতের ভিত্তিতে বা কেউ এটার বিরোধিতা করেনি, সেই সরকারের কাছে হওয়া কি আরও সহজ না? বা রাজনৈতিক আমি একটু বলি, রাজনৈতিক দলের উপরে সেই বিশ্বাসটা কেন রাখবে, এই প্রশ্নটা আপনার কাছে আমি রেখে গেলাম, একটু পরে। আচ্ছা, এই তত্ত্বাবধায়ক সরকারের মানুষ কেন বিশ্বাস রাখবে? তারা জনআকাঙ্ক্ষার কোন প্রতিফলনটা ঘটাইছে? শহীদদের কয়জনকে তারা সম্মানিত করলো? যে বেওয়ারিশ শহীদ তাদের শনাক্ত করলো কয়জনকে? আর দ্বিতীয়ত কয়জন হত্যাকারীর বিচার করলো, কয়জনকে গ্রেপ্তার করলো? সব তো এয়ারপোর্ট দিয়ে পালায় গেল। তাহলে এই সামনে দিয়ে অপরাধীরা পালায় যাচ্ছে, আমাদের শহীদরা বেওয়ারিশ হিসেবে রায়ের বাজার গোরস্থানে শুয়ে আছে, তাহলে আমরা এদেরকে কেন বিশ্বাস করব? যে সরকার এখনো আসেই নাই, তাদেরকে আপনারা বিশ্বাস করছেন না, তাহলে এই সরকার তো আমাদের চোখের সামনে বিশ্বাস করার মতো কোনো বিশ্বাসযোগ্য কারণ তৈরি করতে পারে নাই, তাহলে আমরা এদেরকে কেন বিশ্বাস করবো? একই প্রশ্ন আপনাকে করবো। আচ্ছা, একই প্রশ্ন যদি আমাকে করেন তো আমি তো আর উত্তর দেবো না, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে আপনি পরে উত্তর দিন, যে আমরা 5 আগস্টের পর থেকে গত 1 বছরে আমরা যে পরিমাণ মব দেখেছি, আপনি আমাকে নিশ্চয়তা দেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই বিদ্যমান বাস্তবতায় মবের মাধ্যমে অনেকগুলো কেন্দ্রের ব্যালট বাক্স চিন্তাই হবে না, সেটা নিশ্চয়তা। আমি প্রথমে আপনার এই মব কথার সাথে প্রতিবাদ জানাই রাখলাম, এটা আরোপিত একটা শব্দ। হ্যাঁ, গণধুলাই, গণডাকাতি এ ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু না। এটাকে হঠাৎ করে ওই তৌহিদি জনতা, মব, এই টাইপের শব্দবন্ধে বন্দি করে আলোচনা করব না। হ্যাঁ, তবে আমাদের যে শৃঙ্খলার অবনতি ঘটছে বিচারহীনতা থেকে, আপনি নির্বাচন ফিরিয়ে আনেন, দেশের বিচার ব্যবস্থা উন্নয়ন ঘটান, কোনো মব হবে না। ওকে ওকে, আমরা একটু তাজনুবা যাবেন আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে উন্নয়ন এবং নির্বাচন, তার সঙ্গে সংস্কার এবং নির্বাচনের বিষয়টা আপনিও উত্তর দিয়েছেন, সেই জায়গা থেকে আমি না যাই, আমি একটু এনসিপির গ্রাউন্ড থেকে একটু জানতে চাই। আপনারা, আমি যেটি বললাম যে গণপরিষদ, গণভোট, এটা আপনারা শুরু থেকেই চাচ্ছেন, কিন্তু আবার ঐকমত্য কমিশন যখন সংবিধান সংস্কারের জন্য বিভিন্ন বিষয়ে কথা বলছে, সেগুলোর সাথেও আপনারা একমত হচ্ছেন। আসলে আপনারা কি চাচ্ছেন? আচ্ছা, দু একটা কথা ভাইয়ার প্রসঙ্গে বলি, যে জনগণকে যে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি, যে এটা ব্যালটের মাধ্যমে, অবশ্যই একদম একমত, ব্যালটের মাধ্যমে। কিন্তু একটা নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, ওখানে মানুষজন ভোট দিবে, বিএনপি ধরেন 40% পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল, তারপর তারা সংবিধানটাকে ওখানে সংশোধন করবে, কারণ সংসদে যাওয়ার পর ওটা নতুন সংবিধান ওই সংবিধানের অধীনেই তারা, এবং বিএনপি তাই বলছে। হ্যাঁ, তখন ওখানে কি হলো, বাকি 60% কই গেল? কিন্তু আপনার যখন গণপরিষদ নির্বাচন হয়ে আপনি গণভোট নিবেন, মানে আপনি 2/3 তো সংবিধান, নতুন সংবিধানের ব্যাপারে রায় দিতে পারে না। আপনি যদি 2/3 সংশোধনের জন্য লাগে, হ্যাঁ, আপনার হচ্ছে আপনি যখন গণভোট করবেন, আমরা তো নির্বাচন সেই ব্যালটের কথাই বলছি, কিন্তু আপনারা বলছেন জাতীয় সংসদ নির্বাচন, যেটা যেই সংবিধানকে এগেনস্টে দাঁড়ায় গণ অভ্যুত্থান হয়ে গেছে, এত বড় কাজ হয়ে গেছে, সেখানে আপনারা যখন এই সংস্কারগুলোকে সংসদে নিয়ে যাবেন, সেটা হয়ে যাবে সংশোধনী। এই যে ভাই বলল যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে 80s 90s পরে, এই তত্ত্বাবধায়ক সরকার এই 3 জোটের রূপরেখা ভায়োলেট করে সেই মাগুরার উপনির্বাচনের কথা 96-এর আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং বিচারপতির বয়স বাড়িয়ে যে সংবিধান সংশোধন করা হয়েছে এই দলীয় আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাখার জন্য, এগুলো কিন্তু সব ইতিহাসে আছে। যে এবং এখন কিন্তু আমরা আর কাউকে বিশ্বাস করতে চাচ্ছি না। আর এই যে আপনারা সংস্কার বলে যেটা এনসিপির উপর চাপিয়ে দিচ্ছেন, এটা কিন্তু এনসিপির একক না, এটা আমাদের একক চাওয়া না, এটা কিন্তু সবার জন্য, সব পুরো রাষ্ট্রের জন্য সমান। আপনি এখন বললেন যে নির্বাচন হলে আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, বিচারহীনতা, সংস্কৃতি সব চলে যাবে। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি প্রধানমন্ত্রী তার নিজের লোক নিয়োগ দেয়, কিভাবে আপনার যাবে? দুদকের প্রধান যদি প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োগ হয়, দুদক কি কখনো প্রধানমন্ত্রী দুর্নীতির জন্য তার ক্যাবিনেটকে প্রশ্ন করবে? আমরা কখনো দেখি নাই। দুদককে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে দমনের জন্য।
আপনার যদি পিএসসিতে আপনার যদি নির্বাচন কমিশনারটাতে লাস্ট মানে শর্ত সাপেক্ষে তারা রাজি হয়েছে, তাহলে আমরা যে সংস্কারের কথা বলছি বা জনগণ থেকে যেটার মাধ্যমে আমরা নতুন সংবিধান চাচ্ছি, এটা তো শুধু এনসিপির কে ক্ষমতাবান করবে তেমন না। আমরা সেই একই ভোটের কথাই বলছি, কিন্তু আমরা এই বারবার ইতিহাস ব্যর্থ হওয়ার কারণে 24-এর পর যাতে আর ব্যর্থ না হয় সেজন্য আমরা গণপরিষদের মাধ্যমে নতুন নির্বাচন চাচ্ছি। আরেকটা বিষয় একটু জানতে চাই, একটু ঠান্ডা মাথায় আপনি একটু এভাবে ভেবে দেখলে কি উত্তর আসে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে তার বিদেশে দেশে বিভিন্ন জায়গায় বক্তব্য শুনলাম যে এবার মৌলিক সংস্কার কিছু হতে হবে, তা না হলে এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, এটা উনি বলেছেন। এখন উনি বলছেন যে নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচন দিয়ে মানে একটা বোঝা যাচ্ছে যে উনি নির্বাচন দিয়ে বিদায় নিতে চাচ্ছেন। এখন ওনার মানে ধরেন বড় শক্তি যারা আছে তারা যদি দেখে উনি কোঅপারেট করছে না, কিংবা আমি যদি আরো সরল করে বলি উনি পারছেন না বা ওনার সরকার পারছেন না, সেক্ষেত্রে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া কি তার জন্য ভালো সেভ এক্সিট না? এটা তো উনি ওনার কথা চিন্তা করবে, সরকার তো তার কথা চিন্তা করবে। হ্যাঁ, তার কথা চিন্তা করবে। এখন জনগণকে হাসিনার এই সাম্রাজ্যকে মেনে নিয়েছিল জনগণই, কিন্তু আপনি মুখে বলছেন জনগণ সার্বভৌম। এখানে শুনেন, আপনি যদি এই সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের কারণে যদি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হয়েও যায়, এটা কখনোই টেকসই হবে না, কখনোই না। কেন টেকসই হবে না? আপনি যে একটু আগে প্রশ্ন করলেন যে আমরা ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবগুলোতে আমরা রাজি হচ্ছি, ওই সংস্কার প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেটার 6টা পদ্ধতি তারা শুরুতে বলেছিল। ওখানে কিন্তু আমরা সব সময় গণপরিষদের মাধ্যমে গণভোটে, কেন আমরা বারবার এটার কথা, এটাও তো নির্বাচন। এটা এমন না যে এটাতে হলে এনসিপি জিতে যাবে, এটাতে যদি বিএনপি জিতে 2/3 জিতে, তারাই খসড়া সংবিধান তৈরি করবে, সেই সংবিধানই জনগণ গণভোটের মাধ্যমে অনুমোদন দিবে। কিন্তু আমরা চাচ্ছি যেগুলো আপনি এক হয়ে গেছেন, যেসব প্রস্তাবে আপনি রাজি হয়ে গেছেন, সেটার জন্য আপনার কেন পরবর্তী সংসদ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে? তাহলে আপনি যদি সংবিধানের দোহাই দেন, সেই সংবিধান অনুযায়ী তো নির্বাচন 2026-এর হওয়ার কথা না, সেটা তো 5 বছর পরে হওয়ার কথা। আরেকটা কথা আমি আপনাকে বলি, এই যে শুরুতে যেটা বলছিলাম যে 1978-এর 17 এপ্রিল যে জিয়াউর রহমান সাহেব যে দ্বিতীয় ফরমান মানে এই প্রোক্লামেশনই উনি দ্বাদশ সংশোধনী করেছিলেন, এই 2/3 এই যে একটা লুপ বা একটা চক্র, যে আজকে এই ওনার পঞ্চম সংশোধনী কিন্তু টিকে নাই, রাইট? উনি তো গণপরিষদ নির্বাচন না করে সংসদে ফরমান জারি করে সংশোধন করেছিলেন, পঞ্চম সংশোধনী। ওনার 75-এর 15 অগস্টের পর থেকে ভোটের মাধ্যমে উনি বৈধতা নিয়েছিলেন, উনি কিন্তু পঞ্চম সংশোধনী পরে আওয়ামী লীগ এসে কিন্তু ওইটা বাতিল করে দিয়েছিল। এখন বিএনপি গিয়ে এটা আবার হয়তো, তাহলে কি হবে যে সংশোধনী যখন যায় তখন দলীয়ভাবে এটা চেঞ্জ হতে থাকে, যেমন ত্রয়োদশ সংশোধনী এইভাবে এক ব্যক্তি কেন্দ্রিক 3বার হয়েছে বিচারপতির। এগুলোর ধারাবাহিকতায় কিন্তু কি হয়, ওই 111-এর মতো ঘটনা অরাজনৈতিক চলে আসে। আমি আরেকটু বলি, এই 72-এর সংবিধানকে আমরা কেন বাতিল করতে চাচ্ছি, কেন বলছি যে বাংলাদেশ এখন একটা নতুন সংবিধান দাবি করে এতগুলো রক্তপাতের পর, সেই ব্যালটির কাছেই কিন্তু আমরা যাচ্ছি। কারণ এই 72 সংবিধানটা কিন্তু আপনার একটা দলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। এই যে বাকশালের কথা বললো, পুরো জিনিসটা কিন্তু মাথায় একজনকে ডিজাইন করে করা হয়েছিল। আমার এক সহকর্মী সব প্রায় বলে যে এই খেলার নিয়মটাই তৈরি করা হয়েছে আওয়ামী লীগের জন্য, এজন্য বিএনপি গিয়ে কখনো ওই সংবিধানের আন্ডারে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, যে একই সংবিধান ব্যবহার করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গেছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 96-এ 15 দিন পরে আবার দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু সেই একই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে কিন্তু আওয়ামী লীগ 15 বছর টিকে ছিল। সো ওই সংবিধানটা কিন্তু এমনভাবে ডিজাইন করা যেটা একটা দলকে পারপাস সার্ভ করে, এবং এটার কারণে কিন্তু আমরা বহু বছর, দশকের পর দশক কিন্তু আমরা এটা ভুগেছি। তো এখন একটা নতুন সংবিধানের দাবি, যে জুলাই সনদের বাস্তবায়ন একটা গণভোটের মাধ্যমে, ওই একই কিন্তু। ওকে সালিম, আপনার কাছ থেকে প্রথম উত্তরটি একটু নিই। যদি নির্বাচন সংস্কার, কনস্টিটিউশন পরিবর্তন হোক, সংশোধন হোক, এটা প্রয়োজন, অনেকগুলো বিষয় খুবই প্রয়োজন, কিন্তু যদি কোনো কারণে নির্বাচন ঠেকে যায়, আটকে যায়, আসলে ক্ষতিকার লাভকার? নির্বাচন আটকে গেলে কাদের লাভ, এটা তো খুব ভালোভাবে বোঝা যায়। যারা দেশের বিভিন্ন অগণতান্ত্রিক শক্তি যারা আসলে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় বা এই যে বিপ্লব এবং বিশৃঙ্খলার সুযোগ তৈরি করে তার থেকে মজা নিতে চায়, তাদের আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জনগণ।
তার পাশাপাশি যারা আসলে জনগণের মতামত বা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতেছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। তো সর্বোপরি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। ওকে, তারপরে আপনার মানে বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবেই, তারপরে জনগণও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে তাদের জেতার সম্ভাবনা বেশি, মানে তারাই তো আসলে ভোট না হলে ক্ষতি হবে বেশি। কাদের জেতার সম্ভাবনা বেশি এটা আমরা কেন নিশ্চিত হয়ে বলছি? অনেকে বলছে আমরা 300 সিট, কেউ বলছে একটু আগে আমার সহ-আলোচক বললেন 40% ভোট। এটা তো ইলেকশন বলবে, আমরা তার আগে কিভাবে বলি? এটা কি আওয়ামী লীগের সেই নির্বাচন যে আগের রাতে ব্যালট বাক্স এতখানি ভরে রাখবো, সাদার এতটুকু দেখা যাবে, আগেই বলবো আমরা এত পার্সেন্ট ভোট পাবো? না, 40% এটা কেন বলছি? উনি নিশ্চয়ই এর উত্তর দিবেন, উনি দুইবার করে 40% বলছে। আমার কাছে যেটা মনে হয়েছে, এই ঘটনার তথ্য তো আমাদের কাছে নাই, আমরা অপ্রাসঙ্গিকভাবে আমরা কল্পিত একটা ইউটোপিয়ায় বাস করতেছি, এবং তার মধ্যে দিয়ে আমরা বলছি যে বিএনপি তো 70%ও পেতে পারে, 10%ও পেতে পারে, নির্বাচনে হেরেও যেতে পারে। এই বাস্তবতা মাথায় রাখতে হবে। বিএনপি 10%ও পেতে পারে, 90%ও পেতে পারে, আবার 50% পেয়ে পেন্ডুলামের মতো দুলতেও পারে। তো এই জায়গায় আমরা কিভাবে 40% ধরে আগে থেকে অগ্রিম মন্তব্য করি? নির্বাচনটা হোক না, রেশিওগুলো দেখে হয়তো উনি বলেছেন। রেশিও পরিবর্তন হয়েছে না? হয়েছে। এই যে গণ আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে না? এই যে নতুন ভোটার যারা, তারা কাকে ভোট দেবে বলছে? কাউকে। তারা কি বলছে যে আমরা বিএনপিকে ভোট দেবো? তারা কি বলছে জামাতকে দেবে, এনসিপিকে দেবে? তারা ভোট হওয়ার পরে বোঝা যাবে তারা কোথায়। আমরা নির্বাচনই হতে দিচ্ছি না। হাসিনা যেমন আমাদের সামনে হাজির করেছিল উন্নয়ন, এখন আমরা দেখছি সংস্কার। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। নির্বাচনটা হোক না, জনগণ ডিসাইড করুক কে কত পার্সেন্ট ভোট পায়। নির্বাচনটা কি আপনার কাছে, যেহেতু আপনি হাসিনার ওই উদাহরণের সঙ্গে বারবার মিলাচ্ছেন, আর একটু স্পষ্ট করে আপনি বলবেন, আপনার কি মনে হয় যে নির্বাচনকে ঠেকানোর জন্য সংস্কারের কথা বলা হচ্ছে? উন্নয়ন তো সেই কারণে বলা হচ্ছে। একটা বছর চলে গেল, তাহলে আর কোন কারণ থাকতে পারে আপনি মনে করেন? একটা বছর আমরা কি সংস্কার পেলাম? এই সংস্কারের জন্য কি এক বছর দীর্ঘ সময় নয়? এই একটা বছরে আমরা কিছু না হোক বিচারের অগ্রগতি তো দেখতে পেতাম। আমরা অন্তত যারা খুনি তাদেরকে তো জেলের চৌকাঠের মধ্যে দেখতে পেতাম। একটা উদাহরণ দিই, এই যে বিমানবন্দর দিয়ে এতগুলো দুর্নীতিবাজ, এতগুলো খুনি পালিয়ে গেল, আমরা তাদের ব্যাপারে কি করছি? চোখের সামনের উপরে ঘটছে, তাহলে আমরা তাদের কি সংস্কার আশা করব? আমি একটা প্রশ্নের একটু উত্তর দিই, যে ধরেন আমি যে কথাটি আগেও বলেছিলাম যে আমরা দ্বিতীয় দফায় 23 দিন বসে অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিলাম, কিন্তু কোন প্রক্রিয়া আমি বাস্তবায়ন করব তাতেই রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না। তাহলে আসলে কে পিছাতে চাচ্ছে নির্বাচন? আসলে নির্বাচন কারা পিছাতে চাচ্ছে তার থেকে বড় কথা অন্তর্বর্তী সরকারের কাজ কি? অন্তর্বর্তী কাজের সরকারের কাজ হচ্ছে, আমার কাছে যেটা এখন মনে হচ্ছে, যে কে জিতবে একটা ধারণা করে, কার শক্তি বেশি আছে তার কাছে ক্ষমতাটা শান্তিপূর্ণভাবে দিয়ে বিদায় নেওয়া, এরকমই মনে হচ্ছে দেখে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ অন্য সময়ের থেকে এবার ছিল টোটাল আলাদা। এই সরকার বসেছে, উনি বারবার বলছে গণ আকাঙ্ক্ষা নিয়ে, বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের জন্য। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল? প্রথমত বৈষম্য নিরসন। বৈষম্য নিরসনে কি আদৌ কিছু করা হয়েছে? না। কয়েকটা সচিব যারা দুর্নীতিবাজ ছিল তাদেরকে টেনে টুনে পরে 3 গ্রেড প্রমোশন দিয়ে আরো বড় জায়গায় বসানো। কয়েকটা আমি অমুক দলের লোক আমি পাইনি, আবার দেখা গেল যে তারা এই দলের থেকে কম পাইছে, তাদেরকে পদায়ন করা। এর বাইরে আর কি সংস্কার হলো? আদৌ কি বৈষম্য নিরসনের জন্য তেমন আমার প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সরকার করছে না কেন? সরকার করছে না কারণ সরকারের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী আমলের শক্তি স্বপদে বহাল, এবং তাদেরকে সরানোর জন্য তেমন কোনো উদ্যোগ এই সরকারের পক্ষ থেকে। আমি একটু এটা নিয়ে একটু তাজনুবা জাবিন আপনার কাছে জানতে চাই। আমলাতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখছি যে অনেকে স্বপদে বহাল আছে, অনেকে পরবর্তী ইকুয়েশনও করছে, অনেককে সরানো যাচ্ছে না, অনেককে দেখা যাচ্ছে যে মানে আরো উপর থেকে রিকমেন্ড করে রেখে দেওয়ার জন্য। এগুলো কেন হচ্ছে? এবং আপনাকে আরো একটু বলি যে প্রায় 85 জন নির্বাচন অফিসার নিয়োগ দিয়েছে যারা 18 বছর আগে ডিসমিস হয়েছিল। আমি ভাইয়ের একটা কথা বলি, উনি বারবার বলছেন যে অন্তর্বর্তী সরকার কেন সংস্কার করছে না, 1 বছরে কি সংস্কার দেখেছে। উনি সংস্কার ব্যাপারটাকেই আসলে খুব খেয়েও করে দেখছেন। সংস্কার তো আপনার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যতটুকু আগিয়েছে, আপনি দেখেন প্রথমে 10 বছরের টার্মের জন্য তারা রাজি হচ্ছিল না, নির্বাহী বিভাগের নির্বাহী প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য তারা রাজি হচ্ছিল না, দলীয় প্রধান যে থাকবে সে সংসদের প্রধান থাকবে না এটার জন্য তারা রাজি হচ্ছিল না, নারী আসনে তারা সরাসরি ভোটের জন্য রাজি হলোই না। এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাজ কি? প্রধানমন্ত্রীর কাজ তদারকি করা। এখন প্রধানমন্ত্রী যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেয় কিভাবে হবে? ওই মেজর সিনহার মতো হাসিনার পিএস গিয়েই মেজর সিনহাকে ফেলে দিতে পারবে। সো এই কাঠামোগুলোর পরিবর্তন, এগুলো যদি কারা রাজি হচ্ছে না, এটা তো প্রতিদিন টেলিকাস্ট হচ্ছে, তারা যদি রাজি হয়ে যায় 1 বছর না 1 মাসের মধ্যেই নির্বাচন দিয়ে নতুন সংবিধান করে এরপরে সংসদ নির্বাচন দেওয়া যায়। অন্তর্বর্তী সরকার তো রাজি করাতে পারছে না। এবার আসি আপনার, আমি এয়ারপোর্ট দিয়ে যে বারবার উনি পালিয়ে যাচ্ছে, আমাদের এই 15 বছরে যে আমলাতন্ত্রের যে কঠিন শিকড়
এখানে হয়েছে, শুধু ফার্স্ট লেয়ার না, সেকেন্ড, থার্ড, ফোর্থ লেয়ার পর্যন্ত এখানে আওয়ামী লীগের লোকজন। এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে কারা? গুলি চালিয়েছে কারা? পুলিশ। এবং এই ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় দায়িত্বে কারা? পুলিশ। নিজেরা নিজেদের বিরুদ্ধে তদন্ত করছে। এই পুলিশ ব্যবস্থাকেই তো কেউ এখনো সাজাতে পারে নাই। আমাদের শুধু আগে কি ছিল, যে সরকার, প্রশাসনও তার, রাষ্ট্রও তার। কিন্তু এখন সরকারের মধ্যে তো উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন পকেট আছে, প্রশাসন, সামরিক বেসামরিক প্রশাসন অন্যদিকে, আপনার রাষ্ট্র অন্যদিকে। এখন তো মানে তিনটা ভরকেন্দ্র, মানে ক্ষমতার অনেকগুলো ভরকেন্দ্র এখন আছে। তাহলে আপনি বারবার যখন বলছেন যে কেন সংস্কার, কি সংস্কার করলো এইখানে, এই সংস্কার নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে উনি সংস্কারকে খেলো করে ফেলছে। আমাদের ইতিহাস কি বলে যে ধরেন 1/11-এর সময় সংস্কারকে নিয়ে একটা মানুষের ভীতি আছে না, যে এটার ভিতরে একটা ষড়যন্ত্র আছে কাউকে অবৈধভাবে বেশি দিন ক্ষমতায় রাখার। আওয়ামী লীগ, বিএনপি আমরা দেখেছি যে যারা সংস্কারপন্থী ছিল পরবর্তীতে তারা বেশ ভুগতেও হয়েছে তাদের। তো এরকম একটা এই সিঁদুরে পোড়া গরু মেঘ দেখলে ভয় পায় যে একটা কথা আছে, এটা নির্বাচন নিয়ে বিএনপির অনেক ট্রমা আছে, এটা তারা বারবার এটার শিকার হয়েছে। এবং এই যে ভাই একসময় বললেন না যে গত 15 বছর ওনারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, খুবই সঠিক কথা। এবং কেন তারা এই 15 বছর ধরে বিরোধী দল হিসেবে এই জেল জুলুমের শিকার হয়েই এবং দুদকের মামলার হাজিরা দিতেই ছিল, কারণ তারা ওই ভোটের রাজনীতিটা করেছে। তারা বলেছে হাসিনাকে ফেলে একটা অবাধ এবং সুষ্ঠু, শুধু ওই একটা নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা করেছে। যখন এসে এক অপরিচিত কিছু মানুষ বলেছে যে এই ফ্যাসিবাদী ব্যবস্থাটাই বিলোপ করে দিব যাতে আর কেউ হাসিনা হতে না পারে, তখন মানুষ নেমে এসেছে। যখন বলেছে যে এই প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না এবং প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হতে পারবে না, তখন মানুষ সম্পৃক্ত হয়েছে। তাহলে আপনাকে এই ডিফারেন্সটা বুঝতে হবে। আপনি যদি ভয় পান, আপনি এত বড় একটা রাজনৈতিক দল, আপনার এত শক্ত সাংগঠনিক বিস্তৃতি, তাহলে আপনার তো কোনো ধরনের রাষ্ট্র কাঠামো পরিবর্তনকে উল্টা চ্যালেঞ্জ করা দরকার। এবং সত্যি কথা কি বলতে আমি আসলে বলি যে ওনারা এত ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল বিএনপি, এবং এত বছরের সংগ্রাম আছে, এই গণ অভ্যুত্থানের পরে যে নতুন গণতান্ত্রিক ধারার দিকে যে যাত্রা, এটাতে আসলে বিএনপির কি বলবো নেতৃত্ব দেওয়ার কথা ছিল। আমরা বাকি দলগুলো আসলে তাদের পেছনে থাকার কথা ছিল। এইটাতে বিএনপির অগ্রগামী হওয়ার কথা ছিল, যে আমরা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যে এই শিফটটা, এই ঐতিহাসিক শিফটে আমরা নেতৃত্ব দিচ্ছি। আপনারা নেতৃত্ব দিতে দেন নাই মনে হয়? না, তারা তো রাজি হচ্ছে না, তারা রাজি হচ্ছে না, জাতীয় সরকার করতে চায় না তারা। ওইটা না, আপনি এসেন্সটা বুঝতে পারেন নাই, তারা এটাতে রাজি হচ্ছে না, তারা তো রাজিই হচ্ছে না। তারা যেখানে রাজি হচ্ছে না সেখানে নেতৃত্ব দেবে কিভাবে? তারা পুরনো এস্টাবলিশমেন্টটাকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু আপনার এখনো তারা এটাকে টালবাহানা করছে, এবং পরবর্তী সংবিধানে সংসদে গিয়ে ওই সংশোধনী, সেই ঐতিহাসিক সংশোধনী, যেই সংশোধনী আরেকজন এসে, আর ওই যে 40% বা 2/3, এই কারণেই বলছিলাম যে আপনি তো এটা বুঝতে পেরেছেন এবং দর্শকরাও এটা খুব ভালো বুঝতে পেরেছে বলে আমার দৃঢ় বিশ্বাস, যে হাইয়েস্ট একটা টেন্টেটিভ ইউজুয়ালি 40%-এর মতো পায়। আচ্ছা, আমি একটু এই যে জিনিসটা বলছিলেন শেষের দিকে এসে আপনার কাছে আমি আবার একটু এটা জানতে চাই। আমি প্রশ্নটা অন্যভাবে করেছিলাম, এখন একটু ঘুরিয়েই করি। আমি যদিও ভোটের মালিক জনগণ, তারা যাকে ভোট দিবে তারাই জিতবে, কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান কিংবা এখন পর্যন্ত ফিল্ড রিয়ালিটি অ্যানালাইসিস করলে দেখা যায় যে বিএনপি একটি পুরনো বড় রাজনৈতিক দলের একটি, সো তারা অনেক ক্ষেত্রে এগিয়েও আছে। যদি নির্বাচন না হয়, যদি এই সংস্কার না হয়, যদি কোনো গ্যাঞ্জাম হয়, তাহলে তো ক্ষমতার কাছাকাছি যে যারা আপনার মানে ক্ষমতায় যেতে না পারার আশঙ্কা থাকে, প্রথমে বিএনপি তারপরে জামাত, এদেরই তো বেশি থাকে, তাই না? তো সেই জায়গা থেকে তারা কি একত্রিত হয়ে নির্বাচনকে, এই যে বিদ্বেষের রাজনীতি দেখছি বাড়ছে ক্রমান্বয়ে, সেটা না করে বরং নির্বাচনের পথে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের পথে হাঁটাটাই কি একটু সেফ না? আপনার নির্বাচনী রাজনীতি বা গণতান্ত্রিক দেশের যে রাজনৈতিক দলগুলো কার্যক্রম, এটা দেখলে জি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন, যারা সরকারি ক্ষমতায় থাকে তাদের থেকে বিরোধী দল গুরুত্বপূর্ণ বেশি। এবং শেখ হাসিনার সব থেকে বড় ব্যর্থতা বিরোধী দলকে ধ্বংস করে দেওয়া, একদম বিরোধী মতের কথা বলার সুযোগ না দেওয়া। আপনি এটাকে বিদ্বেষ হিসেবে না দেখে বিরোধিতা হিসেবে দেখেন না। একমত হচ্ছে না, যেহেতু একমত হওয়াটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এখানে আমরা বিরোধিতা করব, কিন্তু দেশের স্বার্থে আমরা সব একত্রিত হব। আচ্ছা, আমি আপনার আবার বুঝাই বলি যে আমি কোন পদ্ধতিতে নির্বাচন করব, এরকম মোটাদাগে যদি একমত না হয় তাহলে নির্বাচন হবে কেমনে? আপনার যদি কোন একটা ওই যে আপনার সোনারগাঁয়ের যে বুফেগুলোতে দেখেন, যারা যত কাছাকাছি থাকে তারা ঠেলাঠেলি ওইভাবে করে। নির্বাচনটা এখন সেই অবস্থায় নিয়ে গেছেন আপনারা। আপনার ভোটার নাই, আপনি সারা দেশের ভোটার জড়ো করে 30 আসন 40 আসন জেতার জন্য পিআর চাইবেন,
এটা তো হাতের মোয়ানা যে বললে হয়ে যায়। আর প্রতিটা আসনে যারা জেতার ক্ষমতা রাখে তারা কেন আপনার কথা মেনে নিবে? সহজ কথা, যার জনসমর্থন আছে সে কেন যার জনসমর্থন নেই তার কথায় তার আসনগুলো ছেড়ে দিবে? কথাটা এরকম। পিআর পদ্ধতিতে হলে যার বাড়ি কক্সবাজার সে হয়ে যাবে পঞ্চগড়ের এমপি, যার বাড়ি পঞ্চগড় সে হবে হলো আপনার কলাকোপা গাউসিয়া গলাচিপার এমপি। তাহলে ওই এলাকার মানুষের তার সাথে সাথে সম্পর্ক কিভাবে হবে? এই যে পিআর এর মতো অবাস্তব একটা কথা আমরা বলতেছি, ব্যাপারটা এরকম যে ওই যে অনেকগুলা সিরিজ হয় না ক্রিকেট খেলায়, ধরেন 3 ম্যাচে একটা দল বেশি রান করছে, সিরিজ শেষে বলতেছে আমাদের এগ্রিগেট রানের ভিত্তিতে আমাদের বিজয়ী ঘোষণা করো। কিন্তু এলাকার উন্নয়ন করা কি এমপির কাজ না স্থানীয় সরকারের কাজ? আমরা কি স্থানীয় সরকারকে সেভাবে এম্পাওয়ার করতে পেরেছি? করব না কোনোদিন। এখনো কি করার চেষ্টা করেছি আমরা? এই সংস্কারের মধ্যে স্থানীয় সরকারের খালি নির্বাচন, খালি এই বিভাগ সেই বিভাগ, স্থানীয় সরকার নিয়ে আমি তো আমার জানা মতে কারো মুখে তেমন কোনো কথা শুনিনি। আচ্ছা, এই যে উনি যেটা দুইটা কথা বলেছেন, উনি নিশ্চয়ই কি নিয়ে সংস্কার হচ্ছে এটা জানেন না, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমরা কিন্তু এই মন্ত্রী পরিষদ শাসিত সরকারের কথা বলছি, যে মন্ত্রীরা খালি আইন তৈরি করবে, তারা এই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে না। এই সংস্কার প্রস্তাবেও কিন্তু রাজি হচ্ছে না। এবং আরেকটা যে বললো বিরোধী দলকে দমন করা, এই সংস্কার প্রস্তাবে সেসবই আছে যেগুলা বিরোধী দলকে ভোকাল করে, যেমন ডেপুটি স্পিকারকে অনেক পাওয়ার করা হচ্ছে বিরোধী দল থেকে। সংসদীয় কমিটির প্রধান কিন্তু বিরোধী দল হবে, এবং বিভিন্ন জায়গায় যাতে বিরোধী দলকে দুদক, পিএসসি এসব ব্যবহার করে যাতে বিরোধী দলকে দমন করতে না পারে, সংস্কারগুলো কিন্তু সে কারণেই হচ্ছে। আরেকটা কথা বলি যে পিআর এর কথা, আমরা এনসিপি কিন্তু আপার হাউসে পিআর এর কথা বলছি। আপনার 2001-এ বিএনপি ভোট পেল হচ্ছে 40.48%, আর আওয়ামী লীগ পেল 40.22%, কিন্তু বিএনপি ভোট পেল, আসন পেল 193টা, আর ওরা পেল 23টা। তাহলে সমান সংখ্যক ভোট পেয়ে কিন্তু এখন বিএনপি তো আজীবন সরকার থাকবে এমন না, কোনো না কোনো সময় তারা বিরোধী দলেও যাবে, তখন কিন্তু এই প্রস্তাবগুলো তাদের ফেভারেই কিন্তু কাজ করবে, যদিও তারা এখন ধরে নিয়েছে যে তারাই সরকার গঠন করবে। আমি একটু শেষ করি। তাহলে পিআর পদ্ধতিটা কিন্তু এজন্য জরুরি, এবং আমরা কিন্তু এই পিআর পদ্ধতি আপার হাউসে যেটা চাচ্ছি, আমরা কিন্তু বলছি আপনি ইলেকশনের আগে কারা কারা আপনি আপার হাউসে দিবেন, তাহলে কিন্তু মানুষ যখন ভোট দিবে সে দেখতে পারবে, এবং ওখানে আপনি 25% নারীর কথা বলবেন। কিন্তু বিএনপি যারা এই নির্বাচন করে করে তারা যারা এই 15 বছর জুলুম হয়েছে, তারা আবার ওই একই যে কারণে তারা জুলুমের শিকার, তারা কিন্তু ওই কারণটাকে ট্রিটমেন্ট করছে না, এবং এই কারণটাকে তারা দেখছে তাদের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে। ওকে, আপনি একটু পিআর এর মূল সমস্যা যেটা, সেটা আমরা বলছি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা স্থবিরতা আনবে। এটা নিয়ে সবাই দুশ্চিন্তায় পড়ে যে আপনার বিভিন্ন ভালো খারাপ অনেক দিক আছে, সামান্য জায়গায় একমত আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা যখন জাতীয় নির্বাচনের আলাপ করছি, এটা শেষ প্রশ্ন, 2 মিনিট করে আপনাদের কাছে শুনবো, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। তখন আমরা দেখছি যে ডাকসু নির্বাচন 9 তারিখ, জাকসু নির্বাচন 11 তারিখ, তারপরে রাজশাহী ইউনিভার্সিটির রাকসু নির্বাচন, তারপরে চাকসুর মনে হয় আগামীকাল বা 2-1 দিনের ভিতরে তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচনের যে প্রক্রিয়া, সেখানেও বেশ উৎসব মুখর পরিবেশে চলছে, সেই নির্বাচনকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, কীভাবে শেষ হবে বলে মনে হচ্ছে? বাংলাদেশে নানা ঘটনের মধ্য দিয়ে যে শাসন ব্যবস্থা এগিয়েছে, আমরা দেখব একটা কথা, যতই বলি নির্বাচনকে বাংলাদেশের মানুষ একটা উৎসব মুখর পরিবেশ উপভোগ করে, এবং এই উৎসবটা আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল। আপনি দেখেন যে এই ভোট না, অনলাইনে 2-1টা জরিপ দিলে মানুষ কত উৎসবমুখর পরিবেশে সেখানে অংশগ্রহণ করতে যায়। এমনকি আপনার ওই যে এনটিভি যে একটা প্রোগ্রাম হতো আগে, যে ক্লোজ আপ ওয়ান, সেটা কত মানুষ ভোট দিত না? একদম। জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না এই প্রজন্ম, তো তারা একটু শুরু হচ্ছে, এটা মনে করে অনেক খুশি। হোক না একটা ইউনিভার্সিটি নির্বাচন, আমরা সেখানে ভোট তো দিতে পারবো। আসলে এটা নিয়ে তাদের মধ্যে অনেক উচ্ছ্বাস কাজ করছে, এবং এটা যদি হয় আমার মনে হয় যে তারা এর থেকে জাতীয় নির্বাচনে কি হবে তার একটা আশ্বাস পাবে। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কোথায় সেটা নিয়ে একটা অনুমান করতে পারবে, যে জাকসুতে কারা জিতবে তারা বুঝবে যে রাজনৈতিকভাবে আমাদের অবস্থানটা কোথায়, আমরা আমাদের সমর্থন এগিয়ে নিতে পারলাম নাকি পিছিয়ে গেল। আবার অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে এই প্রশাসন কতটুকু সক্ষম হলো, এটার উপরেও একটা অ্যাসিড টেস্ট হতে পারে। আর তার থেকেও বড় কথা, মানুষ যে আবার ভোট দিতে পারবে এটা ভুলেই গেছিল, নতুন করে তারা বিশ্বাস করতে শিখবে যে আমরাও ভোট দিতে পারি, এটাই কম কিসে। আচ্ছা, তাজনুভা জামিন, আপনার কাছে একই প্রশ্ন, একটু ভিন্ন করে করি, যে আসলে এই ডাকসু এই যে নির্বাচনগুলো, সেই নির্বাচন কতটুকু দিন শেষে ভালোভাবে শেষ হবে, এবং তার পথ ধরে কি আমরা আসলে জাতীয় নির্বাচনে সেরকম ভালো করতে পারবো কিনা? আর সহজ করে বললে 2টা নির্বাচনের সাথে কোনো মিল কি আছে কিনা? আসলে আমি ছাত্র রাজনীতি করি নাই, কিন্তু গত কয়েকদিন ধরে যে জোয়ার তৈরি হয়েছে, আমি ভাইয়ের কথার সাথে খুবই একমত এই ব্যাপারে, যে এটা খুবই পজিটিভ একটা দিক। এবং যদিও অনেকে লেভেল প্লেইং ফিল্ড বলছেন, মানে ছাত্ররা কি করবে তাদের
প্রতিনিধি কে হবে, তাদের প্যানেলকে ঘোষণা করবে, এটা যে একদম স্বতঃস্ফূর্তভাবে ইন্ডিপেন্ডেন্টলি, যদিও তারেক সাহেব ছাত্রদল এটা ঠিক করে দিয়েছেন, কিন্তু তারপরও ইন্ডিপেন্ডেন্টলি তারা যে তাদের প্যানেল সাজাচ্ছে, তারা তাদের রাজনীতি করছে, তারা টকশোতে যাচ্ছে, কথা বলছে, তারা স্টুডেন্টদের কাছে যাচ্ছে, ইটস ভেরি ওয়ান্ডারফুল। মানে এটা খুবই একটা পজিটিভ বাংলাদেশের জন্য, এবং লেভেল প্লেইং ফিল্ড আমি আশা করি নিশ্চিত হবে। এবং তারা তাদের মতো, মানে আমার যে দৃষ্টিভঙ্গি, জাতীয় রাজনীতি পরের ধাপ, তারা ছাত্র রাজনীতি থেকে যে এক ঝাঁক যে প্যানেল থেকে জিতে আসুক, এবং অনেক নারী আছে এবার, খুবই খুবই আশার কথা এটা আমার জন্য, বা আমরা যারা পরিবর্তন চাই তাদের জন্য। সো এরা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে আসবে, এবং এক ঝাঁক নতুন, এই যে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার যে একটা পাইপলাইন তৈরি হলো, এটা অবশ্যই অবশ্যই পুরো বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অনেক পজিটিভ, যে এখন আর কোনো পরিবার থেকে নতুন নেতা আসবে না, এক একটা পরিবার থেকে এক একজন নেতা বের হয়ে আসবে, এবং এই কালচারটা ধরে রাখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা পক্ষকে আন্তরিক হওয়া উচিত। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন দিয়ে একটু আপনার বক্তব্যটা শেষ করবেন, সেটা হচ্ছে যে একটু প্রশ্ন নেগেটিভ, উত্তরটা আপনার মতো করে দিয়ে, সেটা হচ্ছে যে যদি এনসিপি যেভাবে অভ্যুত্থান যেরকম চেয়েছিল তার থেকেও আশানুরূপভাবে পেয়েছে যারা জুলাইতে আন্দোলন করেছিল, তো তারপর থেকে আপনার রাজনৈতিক সংগঠন তৈরি করলেন, এখন ফিল্ডে যাচ্ছেন, কাজ করছেন, বিভিন্ন ক্ষেত্রে খুব কষ্ট দুঃখ সব কিছুই আছে, নির্বাচন সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের বক্তব্য আছে, অন্য স্টেকের বক্তব্য আছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত সবার সাথে মিলে আপনারাও একটা নির্বাচনের ব্যাপারে কতটা আশাবাদী, নাকি কোনো কারণে আপনাদের মতপথের সঙ্গে সরকারের মতপথ না মিললে আপনারা সরে যেতে পারেন নির্বাচন? হ্যাঁ, এটা তো আমাদের নেতারা অলরেডি, আমাদের আহ্বায়ক সাহেবও অনেকবার ক্লিয়ার করেছেন এর মধ্যে, যে আসলে ওই গদবাঁধা নিয়মে নির্বাচন করা না করা মানে এনসিপির অন্তত সাজে না আর কি, মানে এটা এক ধরনের নিজেদের সাথে নিজেরা দ্বিচারিতে হবে। কিন্তু সব ঠিক করে যদি নির্বাচন হয়, আমাদের দলের ছেলেমেয়েরাও মুখিয়ে আছে, জাতীয় সংসদ মানে জাতীয় পর্যায়ে রাজনীতি করছে, জাতীয় সংসদের নির্বাচনের জন্য লড়বে। যদি ওই রাষ্ট্র কাঠামো চেঞ্জ হয় এবং নতুন সংবিধানের অধীনে যদি নির্বাচন হয়, অবশ্যই নির্বাচনের জন্যই কিন্তু ছেলেমেয়েরা রেডি হচ্ছে। কিন্তু যদি সেটা না হয়, সেই পুরনো ধারায় ওই একই রেখে যদি হয়, তাহলে আসলে এনসিপির নির্বাচনে যাওয়াটা মানে অর্থহীন। আদনান সেলিম, আপনার কাছেও এই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত এই যে পিয়ার নিয়ে কথা বলতে গেছিলেন, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব না, আর অনেক বিষয়গুলো নিয়ে এখনও কিছু কিছু জায়গায় আটকে আছে। আবার ওই যেমন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না, 70 অনুচ্ছেদ, এরকম বড় বড় জায়গায় বড় বড় দলগুলো ছাড় দিয়ে বসে আছে। তো এরকম একটি প্রেক্ষাপটে আতঙ্ক আছে, আশঙ্কা আছে, কোন পথে নির্বাচন সে নিয়ে ভাবনাও আছে। কিন্তু দিন শেষে একটি নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে পারবে, এবং নির্বাচনের সবগুলো পক্ষকে নিয়েই একটা ঐতিহাসিক নির্বাচন করে সম্ভব কতটুকু না, এগুলো খুবই ইউটোপিয়ান ধারণা। আমরা অনেকটাই আশাবাদী, কারণ গণ অভ্যুত্থানের পর গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এটাই তো সবাই প্রত্যাশা করে। আমরা যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে সক্রিয়, তারা প্রত্যেকেই তাদের মধ্যে মতবিরোধ থাকলেও গণ অভ্যুত্থানের অংশীজন, এবং তারা অবশ্যই চাইবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। এবং আমি মনে করি এখানে নির্বাচন বাদে দ্বিতীয় কোনো পথ নাই, এবং নানা মতভেদ, মতবাদের পার্থক্য, মতামতের দূরত্ব থাকলেও তারা একটা পর্যায়ে এসে একমত হবে। হইয়াও হইল না শেষ, এই যে জায়গাটাতে শেষ করলেন। আর একটা প্রশ্ন একটু আপনাকে করি, সেটা হচ্ছে নির্বাচন হইল কিন্তু কোনো সংস্কার হইল না, তাহলে কি খুব বেশি লাভ হবে? সংস্কার তুলনামূলকভাবে প্রয়োজনীয় যেটুকু, সেটুকু অনেকটাই এগিয়ে নিয়ে যদি নির্বাচন দেওয়া যায়, যারা নির্বাচিত সরকার আসে তারা যদি আবার জনগণের ভোট নিয়ে যেতে চায়, সংস্কার করবে। আচ্ছা, তার মানে এখন যে সেখানে তারা রাজি না হয়েও নিজেরা তারা ভোট নিয়ে নিজেদের মতো করে সংস্কার করতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আদনান আরিফ সালিম এবং তাজনুবা জাবিন, আপনাদের দুজনকে, এবং আপনাদেরকেও ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য। এবং শেষ করবো শুধু এতটুকু বলে, আমরাও চাই জাতীয় নির্বাচন যেমন হবে ঠিক তেমনি কাঙ্ক্ষিত সংস্কার হবে, নতুন বাংলাদেশের পথে হাঁটবে, ঠিক তেমনি ডাকসু, রাকসু, জাকসু, চাকসু সহ সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের যে আমেজ শুরু হয়েছে, জাতীয় নির্বাচনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সেই নির্বাচন কার্যকর এবং সময় মতো এবং শান্তিপূর্ণভাবে হবে, এবং টেকসই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক পথে পথ চলা শুরু করবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।